জি। সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। আসলে মানুষের সাথে মানুষের চেয়ে বড় কিছু নাই। আমরা পৃথিবীতে আহ মনুষ্য জাতির একজন বিশ্ব নাগরিক সবার একজন নাগরিক হিসাবে প্রতিদিন আমার স্বদেশ মানচিত্র এবং পৃথিবীতে আমরা যা দেখছি, দেখার মধ্যে যে ঘটনাবলী থাকে এই সমাজে, এই মানচিত্রে, এই পৃথিবীতে, এই ঘটনাবলীকে আমাদেরকে চিন্তিত করে, ভাবিত করে। এই আমাদের চিন্তিত ভাবিত করে সেই বিষয়গুলো নিয়ে আজকে সাম্প্রতিক ভাবনায় আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গের মানবাধিকার পরিস্থিতি, পাশাপাশি আজকে আমাদের বাংলা সংস্কৃতির আপনার পুরোধা ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবং মানবাধিকারের একজন ব্যক্তিত্ব নীলিমা আক্তার নীলা বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন। নীলিমা আক্তার নীলারও জন্মদিন। বিশেষ করে আহ, আহ, অন্ধকারে আলোর প্রদীপ জ্বালাতে বিশ্বে কালে মহাকালে দার্শনিক কবি ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে। তেমনি তিরিশের দশকে, 20-30-এর দশকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সংস্কৃতি সাহিত্য জগতে তার আবির্ভাব ঘটেছিল এবং তার পুরো মাত্রায় রবীন্দ্রনাথ ঠাকুর একজন আধ্যাত্মিক দার্শনিক ব্যক্তিত্ব ছিলেন এবং নান্দনিক সৃষ্টিশীল ব্যক্তিত্ব। পাশাপাশি বান্দরবন থেকে নীলিমা আক্তার নীলা যুক্ত হবেন, তিনিও পুরো মাত্রায় একজন মানবাধিকার এবং সত্যি নারী ব্যক্তিত্ব। এ পর্যায়ে আমাদের সাথে প্রফেসর আব্দুল্লাহ শরীফ সাকি যুক্ত হয়েছেন। জনাব আব্দুল্লাহ শরীফ সাকি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম। আপনি সাম্প্রতিক, আপনাকে সালাম জানাচ্ছি। আপনি দেখেছেন 4 তারিখে পশ্চিমবঙ্গের নির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফল ঘোষিত হওয়ার আগেই যারা পশ্চিমবঙ্গের ক্ষমতা, মমতার ভাষায় যে তার 100 সিট করে নেওয়া হয়েছে এবং বিজেপি, তৃণমূল এখানে মেজরিটি পেয়েছে, 181 তৃণমূল পেয়েছে। কিন্তু আজকে ইন্ডিয়ার নির্বাচন কমিশন নিয়ে যে একটা ঐতিহ্য ছিল, গৌরব ছিল, ইন্ডিয়া নির্বাচন কমিশন ন্যূনতম একটা স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে নির্বাচনে আমরা দিনে পরিস্থিতি দেখলাম যে 93% ভোটার সেখানে, ভোটের উপস্থিতি কাস্টিং, সেখানে মমতার জনপ্রিয়তা ব্যাপক তুঙ্গে। সেই জায়গায় ইলেকশন কমিশন বা দিনের বাস্তব পরিস্থিতি সাথে ভোটের ফলাফল মানুষকে বিস্মিত করেছে এবং মমতা অভিযোগ করেছেন যে আমার 100 সিট হাইজ্যাক করে নিয়ে গেছে। এবং পাশাপাশি পরের দিন থেকে আপনার মুসলিম সম্প্রদায় মাইনরিটিকে বিজেপি ধরছে যে মাইনরিটি মুসলমানদেরকে বিজেপিকে ভোট দেয়নি। তারা নেতারা বলে তারা আমাদের ভোট দেয় না। এবং রোহিঙ্গা, এই মাইনরিটি মুসলমানদের পশ্চিমবঙ্গে রাখা যাবে না। সেই এই যে তাদের উগ্রতা, আচার আচরণে মসজিদ ভাঙচুর করতেছে এবং অলরেডি আজকে দেখলাম নানান চর্চে 50 জনের উপর মুসলমানদেরকে হত্যা করেছে। সেক্ষেত্রে এই যে ইন্ডিয়াতে বিজেপি অখণ্ড ভারত করবার জন্য, এবং তারা বলতেছে যে 47 ডিভিশন হয়েছে, ইন্ডিয়া হবে হিন্দুস্তান আর পাকিস্তান হবে মুসলমানদের জায়গা। এখানে বিজেপির আরএসএস যে ফিলোসফিক্যাল পলিটিক্স, যে ভারতবর্ষকে তারা হিন্দুস্তান করতে চায় এবং ভারতবর্ষে 80 ভাগ এলাকা তারা দখল করে নিয়েছে। আসামে 57% মুসলমান ছিল, সেটাকে আপনার 47-এ নামায় নিয়ে আসছে, 10%, 50-এর নিচে নামায় নিয়ে আসছে। আসামে বিজেপি নিয়ন্ত্রিত রাজনৈতিক নিয়ন্ত্রিত সেখানে সরকার, এবং তারা মুসলমানদের মাইনরিটি করতেছে। আসামের ডিটেকটিভ ক্যাম্পে আপনার লক্ষ লক্ষ মুসলমানদের রেখে দেওয়া আছে, মানবতার জীবনযাপন ঠেলে দেওয়া আছে, তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা। তেমনি পশ্চিমবঙ্গে 90 লাখের উপরে, 92 লাখ মুসলিম বাঙালি মিলে তাদেরকে ভোটার নাগরিক মানে ভোটার লেস করেছে। তো বিজেপি যে মাস্টার প্ল্যান পুরো ভারতবর্ষকে অখণ্ড ভারত করবে, হিন্দুত্ববাদী রাষ্ট্রে করবে এবং সেখানে মাইনরিটি বলতে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু ভারতের যে সংবিধান, আমি সংবিধান আপনার কয়েকটা ধারা কোট করব। 6 নম্বর ধারা আছে, ভারত হবে বহুত্ববাদী একটি রাষ্ট্র। সেই বহুত্ববাদী রাষ্ট্রে ভারত ভূখণ্ডে যেখানেই হোক, যে মানুষ ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে,
সে ভারতীয় নাগরিক হবে এবং ভারতীয় নাগরিকের সকল সুযোগ সুবিধা সে ভোগ করবে 6 নম্বর ধারায়। এবং 151 নম্বর ধারা হচ্ছে ভারতের যেখানেই হোক, যে জায়গাতেই হোক, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সে ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে এবং ভারতের ভোটাধিকার, নাগরিক অধিকার, সামষ্টিক অধিকারে সে সুযোগ সুবিধা প্রাপ্ত হবে। 6 নম্বর ধারা আর সংবিধানের 151 নম্বর ধারা আলোতে ভারতে যে জন্মগ্রহণ করবে সে তো ভারতীয় নাগরিক, এবং মুসলিমরা আজকে ভারতে জন্মগ্রহণ করেও কেন ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে আসামে এবং আপনার পশ্চিমবঙ্গে? তারা তো ভারতের নাগরিক, তাদের জন্ম পরম্পরায় ভারতে বসবাস করতেছে। তো সাংবিধানিক তাদের অধিকার, জন্মগত অধিকার, নাগরিক অধিকার, এই অধিকার সিজ করে ভারতকে এককেন্দ্রিক ওয়ান স্টেট ওয়ান নেশন করবার জন্য বিজেপি সামনে যে এগোচ্ছে, এক্ষেত্রে ভারতের যে বহুত্ববাদের রাজনীতি, সংস্কৃতি, যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য পরিস্থিতিতে ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে আপনি জানার মতো এই বাস্তবতা পরিপ্রেক্ষিতে প্রফেসর আব্দুল্লাহ শরীফ সাকি এই বিষয়ে আপনার বক্তব্য উপস্থাপন করুন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আসলে দেখেন, ভারতের যে নির্বাচন নিয়ে মুসলমানদের উপর বিভিন্ন মসজিদ যেভাবে পুড়াচ্ছে, আগুন দিচ্ছে, এটা খুবই দুঃখজনক। এটা ভারতের জন্য অভিশাপ আমি মনে করবো আর কি। ভারত যে কোনো সময় ভাগ হয়ে যাবে। সুইট সিস্টার যে আছে না, মানে তারা ওইগুলা সব দেশ মুসলমানদের উপর অত্যাচার করা মানে কোরআনকে নিয়ে তারা খেলা শুরু করে দিয়েছে। এখন তাদের ধ্বংস নিশ্চিত। এই যে মুসলমানের নামাজ পড়তেছে দেখলাম, তাদেরকে লাথি মারতেছে। আর তারা আবার উগ্রবাদী, তারা আবার বলে যে বাংলাদেশে হিন্দুরা তারা সেফ না। অথচ দেখেন আমাদের বাংলাদেশের মুসলমানরা ভারতে কত নির্যাতিত। এর উপর কোন নির্যাতন করে বাঙালি? কোনো বাঙালি কিন্তু হিন্দুদের উপর নির্যাতন করে না। এই যে একটা আমাদের বৈষম্য শুরু হয়েছে এবং মানবতা বিরোধী তারা করতেছে এবং মুসলমানদের উপর অত্যাচার এবং মসজিদে আগুন লাগাই দিছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। এটা আসলে তাদের অভিশাপ, প্রকৃতিগতভাবে তার ধ্বংস হয়ে যাবে, আমার বিশ্বাস এটা। এবং আমরা চাই, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার চ্যানেলকে, আপনি এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং ভারতের মুসলমানরা যারা এই তৃণমূল এবং বিজেপি যেই দ্বন্দ্ব সৃষ্টি করেছে এবং তৃণমূলের জয় হয়েছে এবং সেখান থেকে তারা চাচ্ছে যে তাদেরকে কারচুপি করে তারা মানে ঠকানো হয়েছে তাদেরকে। মমতা ব্যানার্জি কিন্তু এই কথাগুলো বারবার বলেছে। তো আমরা আশা করব এই ভারত মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করুক এবং বিশ্ববাসী এটা হস্তক্ষেপ করা উচিত। এটার জন্য যারা আমাদের মুসলিম কান্ট্রিগুলো যদি আমরা এখন একত্রতা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে না যাই। ভারত কিন্তু আসলে বাংলাদেশে কখনো সময় ভালো চায় নাই। ভারত বিরোধী দেখেন এখন বাংলাদেশের যে অবস্থা, ভারতকে কিন্তু বাংলাদেশকে কন্ট্রোল করতে চাচ্ছে। এটাও কিন্তু তাদের বাধা হচ্ছে। তো আমরা আশা করব যাতে আর মুসলমানদের উপর নির্যাতন না হয় এবং কোনো মসজিদ যাতে আগুন লাগানো না হয়, এটা প্রতিবাদ করার জন্য আপনার চ্যানেলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রতিবাদ সারা বিশ্বের মধ্যে আমাদের প্রতিবাদের ঝড় তুলতে হবে। আপনার কনস্টেন্স আলোচনা করি, যেমন আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনে পশ্চিমবঙ্গে প্রথমে কিন্তু আজমতুল্লাহ নামে একজন মুসলিম তিনি শহীদ হয়েছেন। হ্যাঁ, সে ফরাজি আন্দোলন অথবা বিদ্রোহী আন্দোলন। আপনার আপনার এই যে ক্ষুদিরাম বড়লাটকে মারতে গিয়ে সে মারতে পারে নাই, একটা ম্যাজিস্ট্রেট মহিলাকে মেরেছিল, কিন্তু বড়লাটকে মেরেছিল সৈয়দ আমির আলী নামে একজন মুসলিম সম্প্রদায়ের লোক। ভারতের ইতিহাসে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আজমতুল্লাহ, সৈয়দ আমির আলী তারাই কিন্তু প্রথমে প্রাণ দিয়েছে আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য অবদান কিন্তু ভারতে ফরাজি আন্দোলন, ফকির বিদ্রোহ আন্দোলনে মুসলমানদের অগ্রণী ভূমিকা আছে। আজমতুল্লাহ প্রাণ দিয়েছে, সৈয়দ আমিরুল্লাহ প্রাণ দিয়েছে। পাশাপাশি ভারতের 30 কোটি মুসলমান, 100 ভাগের মধ্যে 70% মুসলমান। এখানে এই যে তারা তারা তো বাই দ্য জেনারেশন, তার দাদারা জন্ম সেখানে বসবাস করছে, দাদা করেছে, পিতা তারা করেছে। জন্মগত জায়গা থেকে তারা যদি সেখানে অবস্থান করে, ভারতের ইতিহাস স্বাধীনতা বিরোধী আন্দোলনে মুসলমানদের অগ্রণী ভূমিকা ছিল। এবং আপনি যখন দেখেন তারা এখন পশ্চিমবঙ্গের বিজেপি
আমরা মোগলদের নাম চিহ্ন মুছে ফেলে দেব। নাম্বার টু হলো, মমতা সেখানে সিরাজ গেট করেছিল কলকাতায়, সেখানে আপনার তারা প্রকাশ্যে বিজেপি আসার আগে সেই সিরাজ ভেঙে তারা শ্রীরাম গেট করছে। তো এই যদি বিজেপির এই নগ্ন চরিত্র হয় যে এখানে পশ্চিমবঙ্গের ইতিহাসে মুসলমানদের নাম থাকবে না, ঐতিহ্যে অবস্থান থাকবে না, মুসলমানদের রিফিউজি হিসাবে রেখে দেওয়া হবে, এবং তারা রিফিউজি হিসাবে, রোহিঙ্গাদের মতো রিফিউজি হিসাবে বসবাস করবে। ভারতে একটা মাল্টি কালচারাল একটা দেশ, ভারতের সংবিধান আছে, সংবিধানে সবার অধিকার আছে। বিজেপি যদি সামনে এই পথে হাঁটে, তাহলে মুসলমানদের সামষ্টিক ভাবে ঐক্যবদ্ধ হবে, তাদের লড়াই সংগ্রাম ব্রিটিশ বিরোধী করেছিল, মুসলমানদের সামনে এখন লড়াই সংগ্রাম আন্দোলন ছাড়া কি উপায় আছে? এই ব্যাপারে আপনি কিছু হ্যাঁ, শোনেন, আমি আপনাকে বলতে চাচ্ছি যে ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন কাসিম, বুঝছেন? এবং মোহাম্মদ বিন কাসিম আল সাকাফি 31শে ডিসেম্বর 695 থেকে 18 জুলাই 715 পর্যন্ত ছিলেন একজন উমাইয়া সেনাপতি। হ্যাঁ। সিন্ধু নদ সহ সিন্ধু এবং সুলতান অঞ্চল নিয়ে জয় করে উমাইয়া খেলাফতের অন্তর্ভুক্ত করেন। তখন তিনি তায়েফে, বর্তমান সৌদি আরব, জন্মগ্রহণ করেন। তার সিন্ধু জয়ের কারণেই মুসলিমদের পক্ষে মুসলিম ভারতীয় উপমহাদেশের বিজয়ের পথ প্রশস্ত হয়। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের খেলাফতের ভারতে মুসলমানদের বিজয় অভিযান শুরু হয় এবং তার সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা এবং তারিফ স্পেন জয় করেন। ভারতের খলিফাদের রাজত্বকালে হাজ্জাজ বিন ইউসুফ পূর্বাঞ্চলীয় প্রদেশ ইরাকের শাসনকর্তা নিযুক্ত হন এবং তিনি 712 খ্রিস্টাব্দে তার জামাতা বিন কাসিমকে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। এইভাবে যে আমরা দেখতে পাচ্ছি ভারতে কিভাবে মুসলমানদের আধিপত্য ছিল এবং তারা থাকবে। আমরা চাই কোন ভারতীয় নাগরিক মুসলমানদের উপর অত্যাচার তারা করবে না। তাদের অত্যাচার বন্ধ, হ্যাঁ, তাদের অত্যাচার বন্ধ করতে হবে। এবং এই লক্ষ্যে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি একটি সমসাময়িক ঘটনা নিয়ে যে আজকে আলোচনা করেছেন। আমরা চাই না, আমরা বিশ্ববাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যাতে যাতে মুসলমানদের উপর অত্যাচার এখন না। বুঝতে পারছেন? আমরা চাই ভারত বাংলাদেশের মুসলমানদের উপর ওখানে যে মুসলমানদের উপর মসজিদের উপর আগুন লাগাচ্ছে, এগুলা বন্ধ করতে হবে। এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে, এবং বিশ্ববাসী মুসলমানরা একত্রিত হয়ে ভারতের আগ্রাসন ভূমিকার উপর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। না, আপনি যেটা ইতিহাসের কথা বললেন সেটা ঠিক আছে, কিন্তু বলছি যে বিজেপি একটা সংবিধান নিয়ে দেশ পরিচালনা করতেছে জনাব। সেই সংবিধানে যেমন ভারতে 4টা অঙ্গরাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে 107 জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। ভারতের এখনো রাজনীতিতে, সমাজে মুসলমানদের অবস্থান আছে, মুসলমানদের উল্লেখযোগ্য অবস্থান আছে, রাজনীতি বলেন, সমাজ বলেন, সংস্কৃতি বলেন। সেক্ষেত্রে ভারতের যে সরকারই থাকুক না কেন, মুসলমানদের অবস্থানটাকে, মুসলমানদের অধিকারকে, এটাকে কিভাবে তারা সিজ করতে পারে, কিভাবে সিজ করবে? এটা কি সংবিধান, ভারতের বর্তমান বিজেপি সরকারকে সংবিধান পারমিশন দিয়েছে? কোন পারমিশন তাদেরকে দিয়েছে বলেন? না, শুনেন শুনেন, সংবিধান পারমিশন দিবে কেন? এটা তাদের মন গড়া মতো তারা করতেছে। কিছু উগ্রপন্থী ভারতকে ধ্বংস করার জন্য এটা কিছু উগ্রপন্থী এই কাজটা করতেছে। এটা কিছুই করতে পারবে না, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাকে? যারা এইগুলো কংগ্রেসে যেগুলো তারা বিজেপি যা করতেছে, এই যে মোদির পতনের লক্ষণ এটা চলে আসতেছে, তার সে ধ্বংস হয়ে যাবে, এটা সে করতে পারবে না। এবং মুসলমানরা যখন একত্রিত হয়ে যাবে, পুরা বিশ্বের মুসলমান যখন একত্রিত হয়ে যাবে, ভারতে মুসলমানরা ভাগ হয়ে যাবে, তখন ওই যে সুইট সিস্টার যেভাবে ইয়ে হয়ে যাবে, আমাদের ডক্টর ইউনূস যে বলেছিলেন যে আমরা তাদেরকে স্বাধীনতা এনে এনে দেবো, আমরা সবগুলা নিয়ে আসব, সেই লক্ষ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের কাশ্মীর
নিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই কাশ্মীরের স্বাধীনতা তারা এখন চাবে। প্রত্যেকটা মানে মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, এটা আমাদের বন্ধ করতে হবে ভাই। এটার জন্যই তো আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বিশ্ববাসীর কাছে, বাংলাদেশের শত আমাদের সংগঠন যারা আছেন সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাতে এর প্রতিবাদ জানানো হয়। কালকেই দেখবেন হয়তো আমাদের রাস্তায় মানে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে এই আগ্রাসন বন্ধ করার জন্য। মসজিদে আগুন লাগাই দিচ্ছে, এটা সহ্য করা যাবে না। মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাদের সংবিধানে এগুলো নাই, কিন্তু তারা অন্যায়ভাবে এগুলা করতেছে। কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতারা এগুলা করতেছে, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে এবং তারা যাতে এই কাজ বন্ধ করে। যেমন আপনার 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 যেমন শুভেন্দু অধিকারী মুসলিমদের বাড়িতে যে বলতেছে সংবিধানে আপনার সব সব নাগরিকের সমান অধিকার। শুভেন্দু অধিকার ভোটের জন্য বলেন যে সংবিধানে সব মুসলিমদের সেখানে কনস্টিটিউশন অধিকার, ভোট দেওয়ার, বসবাস করা, নিরাপত্তার সাথে বাস করার। কিন্তু উনি এখন বলতেছেন যে পশ্চিমবঙ্গে মুসলমান রাখবো না, মুসলমানদের মসজিদ থাকবে না, মুসলমান এখানে থাকবে না, মুসলমানরা রিফিউজি, তাদেরকে রিফিউজি করে ডিটেকটিভ ক্যাম্পে পাঠাইতে হবে। তো শুভেন্দু অধিকারীর তার মাও কিন্তু মাইগ্রেশন করে গেছে। শুভেন্দু অধিকারী লিবারেশনের পরে 76 কি 77 সালে মাইগ্রেশন করে ভারতে গেছে। এই শুভেন্দু অধিকারী সে তো মাইগ্রেশন করে মাইগ্রেটেড এখানে। তো সে নিজে মাইগ্রেট হয়ে কিভাবে অন্য মাইগ্রেট করে যারা গেছে, সে নিজে তো মাইগ্রেটেড। তাহলে এইটার বিপক্ষে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্ষমতার জন্য এই অন্ধ হয়ে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিরুদ্ধে কিভাবে এই দুঃসাহস দেখায়, সংবিধান বিরোধী বক্তব্য উপস্থাপন করে, সংবিধান বিরোধী কথাবার্তা তারা বলে। আর মুসলমানদেরকে সংবিধানে চ্যালেঞ্জ করা উচিত, উচ্চতর আদালতে যে তাদের নাগরিকত্ব ভোটাধিকার নিয়ে তাদের সংবিধানে সংবিধানে আপনার সুপ্রিম কোর্ট আশ্রয় নেওয়া, যাদেরকে এখানে বাড়িঘর পোড়াচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, পার্লামেন্টে আপনার কোর্টে আইনগত জায়গা থেকে চ্যালেঞ্জ করা উচিত। জি বলুন। আমার কথা শোনেন, ভারতে যে সাম্প্রদায়িক যে সংখ্যালঘুর যে মুসলিম সম্প্রদায় সহিংসতা এবং বিদ্বেষমূলক অপরাধের ঘটনা আমরা যে দেখতে পাচ্ছি, বিবিসি বেঙ্গল মানে ভারতে যেটা করতেছে এটা খুবই দুঃখজনক এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলতে চাচ্ছে এটা কোনো অবস্থায় যাতে আর দীর্ঘায়িত না করা হয়। এবং ভারতে তারা কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছে, এগুলা বুঝতে পারছেন? তারা মানে একটা দাঙ্গা সৃষ্টি করে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে এবং তারা তাদের পতন নিশ্চিত। আমার মনে হচ্ছে তারা পতন তাদের মানে দ্বার প্রান্তে করতেছে, যেটাকে বলে অনিবার্য আর কি। আমরা চাই না, যেমন দেখেন ধর্মীয় সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ভারতের মুসলিম সম্প্রদায়গুলো প্রায় হিন্দু জাতীয়তাবাদ দ্বারা সহিংস আক্রমণ এবং হামলার শিকার হচ্ছে। এটা কিন্তু খুবই দুঃখজনক, এটা কিন্তু আমরা চাই না কখনো। অতীত এরকম আক্রমণগুলো সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিবেচিত ছিল, কিন্তু হিন্দু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত হয়েছিল। যেমন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, হিন্দু জাতীয়তাবাদের উত্থানের সাথে সাথে আক্রমণগুলো আরো নিয়ন্ত্রণিক গড়ে উঠেছে এবং রাষ্ট্র অনুমোদিত কার্যক্রম আকার দিয়েছে। এবং 1950 সাল থেকে শুরু করে পর 1954 সাল থেকে 1982 সালের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী হিন্দু মুসলিম সম্প্রদায়ের সহিংসতার প্রায় 10,000 মুসলিম নিহত হয়। এর কারণগুলা কি বের করতে হবে আমাদের, উদ্ভব কারণ এবং প্রভাব, বড় ঘটনা, এগুলো আমাদের জানতে হবে এবং আমাদের বিশ্ববাসীকে সেটা জানাতে হবে। আমরা চাই যে কারণ এবং প্রভাবটা কি ছিল এটার মধ্যে। মুজাফফরাবাদ, মিরাট এবং মোরারাবাদ, তারপরে অযোধ্যা, পাগলপুর, আহমেদাবাদ, বিরোয়ানি, মুম্বাই, এই সমস্ত জায়গাগুলোতে তারা এই হিন্দুত্ববাদ সৃষ্টি করার চেষ্টা করতেছে মুসলমানদেরকে ধ্বংস করে। এটা কোন অবস্থাতে আমরা আশা করতে পারি না। এই সহিংসতায় যেমন শেকড়গুলো যদি ভাই, এটা জুমে তো আমি প্রোগ্রাম করতেছি, আমার লাইভ আমি আছি, আপনি কথা বলবেন এখন। আমি আপনাকে জুমে লিংক দিচ্ছি, এটা জুম। এই সহিংসতার শেকড়গুলো ভারতের ইতিহাসে রয়েছে, যেমন কারণ তা হলো মধ্যযুগে ভারতের ইসলামী আধিপত্যের প্রতি মানে ক্ষুব্ধ বিরক্তি থেকে শুরু হয়। দেশটির ব্রিটিশ উপনিবেশিকতা দ্বারা প্রতিষ্ঠিত নীতিমালার মুসলিম পাকিস্তান
ভারতের সহিংসতা, বিভাজন এবং বৃহত্তর কিন্তু সংখ্যালঘু মুসলিম জনসংখ্যা ভারতবর্ষের প্রতিষ্ঠা। আমরা চাই এই গণহত্যা, এই মুসলমানদের উপর অত্যাচার যাতে আর করা না হয়। এবং রাজনৈতিক দলের যে ভূমিকা নিচ্ছে এটা খুবই দুঃখজনক। অনেক সমাজ বিজ্ঞানী মনে করেছেন সহিংসতার অনেকগুলো কাজ প্রাতিষ্ঠানিকভাবে সমর্থিত, বিশেষত হিন্দু জাতীয়তাবাদ, স্বেচ্ছামূলক সংস্থা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সাথে যুক্ত রাজনৈতিক দলগুলো, এই সংগঠনগুলো, তারা কি বিশেষত বিদ্বানরা ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং শিবসেনাকে এই সহিংসতার ঘটনাগুলোকে জটিলতার দোষ দিয়েছে। এর বৃহত্তর নির্বাচনী কৌশলের অংশ হিসেবে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ব্যবহারের জন্য উদাহরণস্বরূপ যেমন রাহেল ধুতিওয়ালা, মাইকেল বিক্সের গবেষণায় বলা হয়েছে যে বিজেপি যে অঞ্চলে ইতিমধ্যে শক্তিশালী সে অঞ্চলের তুলনায় বিজেপি কঠোর নির্বাচনের বিরোধিতার মুখোমুখি হত্যাকাণ্ড অনেক বেশি। এবং 1979 সালে ভারতের উত্তর মুসলমানদের উপর পরিকল্পিত আক্রমণ বৃদ্ধি পেয়েছিল। স্থানীয় এবং রাজ্য নির্বাচনে বিজেপির সাফল্য বৃদ্ধি পেয়েছিল এবং সামাজিক নৃবিজ্ঞানী স্ট্যানলে জারাদা তাম্বিয়া এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে 1979 সালের বাগলপুর, 87 সালের হাসিমপুরা এবং 1980 সালে মুদারাবাদের সহিংসতায় সংগঠিত হত্যাকাণ্ড ছিল। রাম পুনিয়ামের মতে 1990 সাল দশকের মতো সহিংসতার কারণে শিবসেনা নির্বাচনে বিজয়ী হয়েছিল। 2002 সালে সহিংসতার পরে গুজরাটে বিজেপি জয় পেয়েছিল এবং জ্ঞান প্রকাশ আবশ্যক সতর্ক করেছে যে গুজরাটের বিজেপি পদক্ষেপগুলো পুরো ভারতের সাথে সমান হবে না। এই কৌশলটি দেশব্যাপী মোতায়েনের ক্ষেত্রে হিন্দুত্ববাদ আন্দোলন সফল হয়েছিল, কিন্তু তা এখন দেখা যায় সব মিথ্যাচার প্রচারগুলো উপযুক্ত বক্তব্যের অংশবিশেষ দেওয়া হলো। অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণ, যে কারণে আমাদের দেশের মুসলমানদের উপর তারা অত্যাচার করতেছে। হিন্দু জাতীয়তাবাদীরা মুসলমানদের দ্বারা ভারতের ঐতিহাসিক পরাধীনতা সহিংসতার অজুহাত হিসেবে ব্যবহার করে। তারা অনুভব করে যে দেশ ভাগের পর থেকেই ভারতীয় মুসলমানরা পাকিস্তানের সাথে জোটবদ্ধ এবং সম্ভবত মূলত উগ্রপন্থী। অতএব অতীতের ভুলগুলির পুনরাবৃত্তি এড়ানোর জন্য এবং হিন্দুদের তাদের পূর্ব পুনরুদ্ধার করতে হিন্দুদের অবশ্যই প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে হবে। মুসলমানদের মধ্যে উচ্চ উর্বরতার হার হিন্দু ডানপন্থীদের বক্তৃতাগুলোকে একটি পুনরাবৃত্তিমূলক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি মুসলমানদের মধ্যে উচ্চ জন্মের হার হিন্দুদের তাদের দেশের সংখ্যালঘুতে পরিণত করার পরিকল্পনার একটি অংশ। এই সহিংসতার প্রকোপের জন্য প্রদত্ত আরেকটি কারণ হলো অর্থনৈতিক সম্প্রসারণের ফলে নিম্নবর্ণের উচ্চমুখী গতিশীলতা এবং সহিংসতা শ্রেণী উত্তেজনার বিকল্প পরিণত হয়েছে। জাতীয়তাবাদীরা নিম্নবর্ণের দাবির সাথে মোকাবিলা করার পরিবর্তে ভারতীয় হিসাব দেখেনি এবং দেখা যায় যে মুসলিমদের অর্থনৈতিক সামাজিক পঙ্গু করে দেওয়ার জন্য মুসলিম বিরোধী সহিংসতার পরিকল্পনা ও সম্পাদন করা এবং সেই অর্থনৈতিক সামাজিক পশ্চাদপরণার চূড়ান্ত পরিণতি হিসেবে তাদের হিন্দু সমাজের নিজ স্তরে অন্তর্ভুক্ত করে। শিবসেনা যেহেতু প্রথম দিকে মহারাষ্ট্রের মানুষের পক্ষে এবং তারা দাবি করেছিল যে তাড়াতাড়ি মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার বিষয়ে তাদের বক্তব্যকে রীতিমতো পরিণত করার কারণ হিসেবে সাংস্কৃতিক জাতীয়তাবাদ দেওয়া হয়েছে। শিবসেনা 1984 সালে বায়রাবন্দি শহরে 92 থেকে 93 শহরে মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন করেছে, এ থেকে আমরা বুঝতে পারি যে মুসলমানদের তারা অনেক আগে থেকেই এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা শরীফ সাকি ভাই আপনাকে ধন্যবাদ বলছি যে তারা বাংলাদেশে দেখেন গত 2 বছর ধরে ইউনিট সরকার সময় বাংলাদেশের উপরে কোনো খবরদারি করতে পারে নাই, কোনো নজরদারি করতে পারে নাই। বাংলাদেশের বাজেটের থেকে প্রতি বছর 1.5 লক্ষ কোটি টাকা লুফে নিত, সেটা পারে নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়া, এই যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় পাকিস্তানের সাথে কোন ঠাসা, পাকিস্তানের সাথে বৈরী সম্পর্ক, বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক, নেপালের থেকেও কিন্তু ইন্ডিয়া ডিটাচ হয়ে গেছে, নেপালের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, নেপালের সাথে সম্পর্ক খারাপ, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। তার ভৌগোলিক জায়গা থেকে ইন্ডিয়ার কোনো মিত্র নাই। এক্ষেত্রে বাংলাদেশকে কি উঠে পড়ে লাগছে? বাংলাদেশকে নতুন করে তার স্পাইগিরি করে, নানান রকম স্পাইগিরি করে
তার মেকানিজম করে প্রশাসন থেকে শুরু করে আবার তার চর অনুসারে ঢুকাইয়া বাংলাদেশকে একটা নৈরাজ্যকর অবস্থার মধ্যে ঠেলে দেওয়া, পাশাপাশি এই পশ্চিমবঙ্গ হ্যাঁ জি জি, আসামে এটাই তাদের উদ্দেশ্য, ক্ষমতা এটাই দখল যে এখন করে যদি মনে করেন বর্ডার থেকে একটা প্রেসার, বর্ডার থেকে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে কোণঠাসা করাই কি বিজেপির উদ্দেশ্য? বলেন। জি। জি জি জি, এটা এটা আমি আপনার সাথে একমত। বিজেপি উদ্দেশ্য এটা বাংলাদেশে একটা অস্থির সৃষ্টি হয়েছে। যেমন তারা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করতেছে, এবং বাংলাদেশে যদি হিন্দুদের উপর আমরা অত্যাচার করি, তাহলে এরকম ভাবে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তখন তারা আবার লং মার্চ করে বাংলাদেশে ঢুকে পড়বে। এটাও তাদের একটা পরিকল্পনা হতে পারে। আমরা সেটা করতে দিব না, কারণ আমরা চাই, আমরা মানে ধর্মীয় ভাবে কারোর উপর আঘাত করা যাবে না, এটা ভারতকে বোঝাতে হবে। এবং ভারতে মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। এটা হোক তাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। আমরা যদি বিশ্ববাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই, এবং বিশ্ববাসী যদি ভারতকে প্রেসার করে, ভারত প্রেসার সামলাতে পারবে বলে আমার মনে হয় না। ভারতও ভাগ ভাগ হয়ে যাবে এখন যে অবস্থা দেখা যাচ্ছে। ভারতের পতন অনিবার্য। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। আমি শহীদুল ইসলাম দুলদুলকে পাচ্ছি। জনাব শহীদুল ইসলাম দুলদুল, ভিডিও ক্লিয়ার করে নেন। আপনি শহীদুল ইসলাম দুলদুল শুনতে পাচ্ছেন? আমি আব্দুল্লাহ শরীফ সাকি ভাই, এই বিশেষ করে কলকাতা বৌদ্ধ সংস্কৃতিবাদের একটা জায়গা ছিল। সেখানে বাঙালি নন বাঙালি, কলকাতা একটা সংস্কৃতির রাজধানী শহর। আজকে বিজেপি সেখানে বাংলা ভাষাকে ডিলেট করে দিতে চায়, বাংলা সংস্কৃতিকে সংস্কৃতিহীন করতে চায়, একমাত্র হিন্দি ভাষা, হিন্দি সংস্কৃতি এবং বাঙালিদেরকে তারা ডিলেট করতে চায়। কিন্তু বিজেপি সরকারকে এটা পারবে? এটা সম্ভব হবে বিজেপির পক্ষে? কোনোদিনই সম্ভব হবে না, বাঙালিকে ডিলিট করতে পারবে না। কোটি কোটি বাঙালি মানুষ তো কবি বাঙালিদেরকে আব্দুল এই হাকিম জায়গা কি থেকে বলেছেন? মানে কোটি কোটি বাঙালিকে তার রাজনৈতিক অধিকার, সংস্কৃতি অধিকার, নাগরিক অধিকার সিজ করা, এটা কি সহজ কাজ নাকি? কলকাতার ম্যাক্সিমামই তো বাঙালি, সবাই তো বাঙালি, সবাই তো মানে বাংলা সংস্কৃতিকে ভালোবাসে, এবং বাংলার সংস্কৃতিকে ভালোবেসে তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে। এখানে যে অন্যায় অবিচার করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস ভারতের পতন অনিবার্য। তারা, বিজেপির পতন অনিবার্য, তারা এগুলি করতে পারবে না। তাদের থেকে বেরিয়ে আসতে হবে। তারা একটা বাংলাদেশের মধ্যে অস্থিতি সৃষ্টি করে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে, এটা তারা করতে পারবে না। তাদের প্ল্যান প্রোগ্রাম ধূলিসাৎ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আর আমাদের আজকে যে কবির জন্মদিন, কবির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আর কোনো মানে হানাহানি চাই না। ভারতের বিজেপি তৃণমূলের আমাদের মুসলমানদের উপর যে অত্যাচার করতেছে, অত্যাচার বন্ধ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। কোনো মসজিদে আগুন লাগানো যাবে না, কোনো মুসলমানদের উপর আক্রমণ করা যাবে না। এবং বিশ্ব মানবাধিকার সংস্থার পক্ষ থেকে মানবিক বিশ্বের স্বপ্নদ্রষ্টা হিসেবে আমি এক উদাত্ত আহ্বান জানাতে চাই। বিশ্বের মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাতে, ভারতের এই মানে হীনমন্যতা থেকে দূর করে হিন্দুত্ববাদ কায়েম না করে, মানে পুরা বিশ্বের মধ্যে ধর্ম আচ্ছা, আপনাকে আপনাকে এবং ধন্যবাদ। আপনি যার থাকুন, যার আমি ধর্ম শহীদুল পালন ইসলাম করার দুলদুলের জন্য কিছু উদাত্ত কথা নিয়ে আহ্বান আপনার জানাই। কথা দিয়ে শেষ করব। আপনাকে ধন্যবাদ প্রফেসর ডক্টর শরীফ আব্দুল্লাহ সাকিব, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকার ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। শহীদুল ইসলাম দুলদুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শহীদুল ইসলাম দুলদুল, পশ্চিমবঙ্গে বিজেপি জোর করে ইলেকশন কু করে ক্ষমতা আসছে। শহীদুল ইসলাম দুলদুল, মমতা সেখানে বসছে আমার কু করে আমার ক্ষমতা নিয়ে এনেছে। পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন, মসজিদ ভাঙছে, বাড়িঘর ভাঙছে, সর্বত্র ভাঙচুর, লুণ্ঠন। আপনি এইভাবে এই পরিস্থিতিকে শহীদুল ইসলাম দুলদুল কিভাবে দেখতেছেন চিটং থেকে? জনাব শহীদুল ইসলাম দুলদুল, আপনার ভিডিওটা ক্লিন করে নেন। শহীদুল ইসলাম দুলদুল, শহীদুল ইসলাম দুলদুল শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শহীদুল ইসলাম দুলদুল, আসসালামু আলাইকুম। বলুন। আব্দুল্লাহ শরীফ স্যারকে আপনি চিটং থেকে দেখছেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, 93% মানুষ ভোট ভোট দিতে আসছে। ভোট দিয়েছে তৃণমূলে। বিজেপি নির্বাচন কমিশন বিশেষ বাহিনী দিয়ে ভোট হাইজাক করে ইলেকশন ইঞ্জিনিয়ার করে তৃণমূলের ক্ষমতা লুট করে নেছে। আর মমতা বলছে আমার ক্ষমতা লুট করে নেছে। পশ্চিমবঙ্গে মুসলমানদের ইলেকশন হওয়ার আগেই মানে মুসলমানদের মসজিদ ধ্বংস করতেছে, বাড়িঘর ধ্বংস করতেছে, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করে দিচ্ছে। এ বলছে পশ্চিমবঙ্গে মুসলমানদের জায়গা না, কিন্তু মুসলমানরা শত শত বছর ধরে সেখানে বাস করতেছে, ব্যবসা করতেছে।
মুসলমানদের নাগরিক অধিকার কেন হরণ করতে চায় বিজেপি আসাম এবং পশ্চিমবঙ্গে? যেমন শহীদুল ইসলাম দুলদুল, এই বিষয়ে আপনার বক্তব্য বলুন, উপস্থাপন করুন। আপনি আবার সরে গেলেন কেন? আপনি তো ঠিক ছিলেন। আপনি স্কুলে আসেন, বলেন। আপনি শুনতে পাচ্ছেন শহীদুল ইসলাম দুলদুল? আপনি মাথা নিচু করলেন কেন? সামনে আসেন, আর কেউ তো না, আর কেউ আপনার বক্তব্য উপস্থাপন করেন, কথা বলেন, কথা বলেন। শহীদুল ইসলাম দুলদুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে দেখছি না তো। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকির কথা শুনেছি। এ পর্যায়ে শহীদুল ইসলাম দুলদুল চিরং থেকে যুক্ত হয়েছেন। আমি ওনাকে দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে ভারত হলো বহুত্ববাদী একটি দেশ। এই বহুত্ববাদী দেশে এই বহুত্ববাদী দেশে এক- এই বহুত্ববাদী দেশ, এদেশের আহ ব্রিটিশ বিরোধী সময়, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে মুসলিমরা ঐতিহাসিক ভূমিকা রেখেছিল, অগ্রণী ভূমিকা রেখেছিল। পশ্চিমবঙ্গে প্রথমে হাসমতুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছেন, বড়রাটকে মেরেছিলেন সৈয়দ আমির আলী। ভারতের সংবিধান কিন্তু একটা বহুত্ববাদী সংবিধান। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি দুই বাংলার মিলন মেলার জন্য আন্দোলন করেছেন, সম্প্রীতির জন্য আন্দোলন করেছিলেন। তেমনি আপনার এই এই বৈচিত্র্যময় ভারতে আজকে ভারতকে একটা ওয়ান স্টেট ওয়ান নেশন করবার জন্য বিজেপি পলিসি নিয়ে হেঁটে যাচ্ছে, এগোচ্ছে। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ ভারতে এখানে আহ, আপনার অগণিত সম্প্রদায়ের লোক, অগণিত ভাষার লোক এখানে তাদের বংশ পরম্পরায় বসবাস করেন। তাদের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার। ভারতে একসময় ধর্ম নিরপেক্ষ পলিটিক্সে ছিল, কংগ্রেস লিড করেছিল, এবং সকল জাত পাত ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়, সকল শ্রেণীর মানুষের ভারত। কিন্তু আজকে ভারতকে শুধু ওয়ান স্টেট ওয়ান নেশন করবার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে, এবং ভারতকে অখণ্ড ভারত করবার জন্য, যেটা অবাস্তব, অসম্ভব। এবং ভারতে 30 কোটি মুসলমান আছে, 30 কোটি মুসলমানকে কোনোভাবেই ভারত থেকে বঞ্চিত করা, এটা কখনো সম্ভব নয়। আজকে মুসলমানরা যেখানে মেজরিটি আছে সেখানে মাইনরিটি করবার জন্য উঠে পড়ে গেছে। আসামে মুসলমান ছিল 57%, সেটা 50-এ নিয়ে নামানো হয়েছে। মুসলমানদেরকে জোর করে ডিটেকটিভ ক্যাম্পে নেওয়া হয়েছে, হাজার হাজার মুসলমানকে ডিটেকটিভ ক্যাম্পে রাখা হয়েছে। সম্পূর্ণ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার চরম লঙ্ঘন করতেছে বিজেপি। বিজেপি একেবারে সেফ স্টেপ, আপনার ইসরায়েলদের মতো একে ফ্যাসিস্টের চরম পর্যায়ে বিজেপি সরকার অবস্থান নিয়েছে। ইসরায়েল যেমন ফ্যাসিস্ট অবস্থান নিয়েছে, ভারতে বিজেপি সরকার। তাই এই দক্ষিণ পূর্ব এশিয়ার অপরাপর দেশগুলো, বিশেষ করে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ভুটান, চীন সহ সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিজেপির ঔদ্ধত্যপূর্ণ এই রাজনীতি ভারতকে বহুত্ববাদের সেই রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য থেকে তারা এখানে মুছে ফেলতে চায়। ভারতের সংবিধানে 6 নম্বর ধারায় আছে, এই সংবিধানে 6 নম্বর ধারায় আছে যে ভারতের, এই ভারত ভূমে যে যেখানেই জন্মগ্রহণ করুক, সে জন্মসূত্রে ভারতের নাগরিক, জন্মসূত্রে ভারতের রাজনৈতিক অধিকার সে লাভ করবে।
ভারত জন্মসূত্রে ভারতের সামষ্টিক অধিকার সেবক করবে। 6 নম্বর কনস্টিটিউশন আছেন। যেমন আম্বেদকর, তিনি এই কনস্টিটিউশন রচনা করেছেন। আম্বেদকর একটা দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন, কিন্তু তিনি সংবিধান রচনা করে গেছেন। এবং বহুত্ববাদের মানুষদের অবস্থান থাকবে, বৈচিত্র্যময় ভারত থাকবে। ভারতের 151 নম্বরে আমরা দেখতে পাই, সে 151 নম্বরে, যে ভারতের যেখানেই হোক, গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে হোক, সে সেখানে জন্মগ্রহণ করুক, সেই জন্মগ্রহণ সূত্রে নাগরিকত্ব অবস্থা সে সুবিধা পাবে, নাগরিকত্ব সেখানে লাভ করবে, রাজনৈতিক অধিকার প্রাপ্ত হবে, এবং সকল প্রকার অধিকার ভারতে সে বসবাস করার, তার কর্ম করবার, তার চাকরি করবার, ব্যবসা করবার, তার নিরাপত্তাগত অধিকার ভারত সরকার দিতে বাধ্য।